আমরা বুঝবো হচ্ছে মাইক্রোবায়োলজি, তাই না? মাজার ভাই আপনি হ্যাঁ মাইক্রো, এটা কি মাইক্রোবস, তাই না? হ্যাঁ মাইক্রোস মানে জীবাণু, রোগ জীবাণু মানে জীবাণু, আর লজি হচ্ছে বিদ্যা, ঠিক আছে? তাহলে বিজ্ঞানের যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু নিয়ে আলোচনা করা হয় তাকে বলছে কি মাইক্রো বায়োলজি। যেহেতু রোগ সৃষ্টিকারী জীবাণুকে কি বলতেছে? প্যাথোজেনিক মাইক্রোবায়োলজি, মাইক্রো মাইক্রোনিজম। রোগ সৃষ্টিকারী, যেহেতু এই রোগ জীবাণু কি করে? প্যাথোজেন মানে রোগ সৃষ্টি করে, তাই না? এই জীবাণুগুলো কি করে? রোগ সৃষ্টি করে, এই জন্য এর নাম কি প্যাথোজেনিক মাইক্রোনিজম। মাইক্রোবায়োলজি বায়োমেডিক্যাল পাঠ করলে, মেডিকেল মাইক্রোবায়োলজি পাঠ করলে প্যাথোজেনিক অগ্রগতি, বংশবৃদ্ধি, জীবনচক্র, বেঁচে থাকার কৌশল, সেন্সিটিভিটি এগুলো সম্পর্কে জানা যায়। তাহলে আমরা কি করবে? এটা কি করে? এই জীবাণুগুলো মাইক্রোবায়োলজির মাধ্যমে আমরা কি কি শিখবো? মাইক্রোবায়োলজির মাধ্যমে কি শিখবো? রোগ জীবাণুটা কি, এক নম্বর শিখবো রোগ জীবাণুটা কি, তাই না? এর গঠন কেমন, আর কি এটা কিভাবে বংশ বৃদ্ধি করে, এবং এরা কিভাবে বেঁচে থাকে, বেঁচে থাকার কৌশল, এই রোগ জীবাণুগুলো যে যুগে যুগে কৌশল খাটিয়ে মানে মিউটেশন করে বেঁচে আছে। এগুলো দেখেন পৃথিবীতে অনেক কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে, সৃষ্টি লগ্ন থেকে ডাইনোসর এসেছিল, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু একমাত্র রোগ জীবাণুগুলো কিন্তু টিকে আছে কিভাবে? মিউটেশনের মাধ্যমে। তার মানে কি পরিবর্তনের মাধ্যমে, তার বেঁচে থাকার যে কৌশল, এই কৌশল চেঞ্জ করার মাধ্যমে টিকে আছে পৃথিবীতে, এবং বিভিন্ন সময় বিভিন্ন যুগে কি নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে এবং মহামারীও দেখা দিচ্ছে। এবং রোগ সৃষ্টির কি প্রক্রিয়াগুলো জানতে পারবো, তাই না? এই জীবাণুগুলো রোগগুলো কিভাবে সৃষ্টি করতেছে, রোগ সৃষ্টির প্রক্রিয়া কি জানবো? রোগ সৃষ্টির প্রক্রিয়া মানে এই জীবাণুগুলো কিভাবে রোগ তৈরি করতেছে, এনভায়রনমেন্টে কিভাবে টিকে আছে, এবং মানুষের শরীরে প্রতিনিয়ত কিভাবে রোগ তৈরি করতেছে পরিবর্তনের মাধ্যমে, এবং এর কি সেন্সিটিভিটি, সব রোগের সেন্সিটিভিটি। যেমন দেশি মুরগিতে বার্ড ফ্লু জীবাণুটা যদি কি হবে, ব্যাকটেরিয়া হিসাবে থাকবে, সে কিন্তু এই রোগের কিন্তু সেন্সিটিভিটি না, সে ব্যাকটেরিয়া হিসেবে কাজ করতে হবে। সে কি করবে? বিভিন্ন লেয়ার ফার্মে অথবা ব্রয়লার ফার্মে সে কিন্তু যে কোনো সময় সেটা সেন্সিটিভ হয়ে যাবে। হ্যাঁ, যখন ওয়েদার ফল করে, বিভিন্ন এনভায়রনমেন্টে ফল করে, বায়োসিকিউরিটি ফল করে, তখন মুরগির শরীরে কি বার্ড ফ্লুরা সেন্সিটিভিটির হিসেবে কাজ করবে। বার্ড ফ্লু পোলট্রিতে কি সেন্সিটিভ হিসাবে কাজ করবে, ঠিক আছে? এটাই তার সেন্সিটিভিটি, রোগের প্রতি সেন্সিটিভিটি। আবার মনে করেন যে আমরা একটি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করলাম, এখন ওই জীবাণুটা কিন্তু জীবাণু কি করতেছে? জীবাণু বুঝতেছে যে এটা আমার এই অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলতে যাচ্ছে, কিল করতে যাচ্ছে। হ্যাঁ, ওকে কি করতে চাচ্ছে? কিল করতে যাচ্ছে। তখন সে জীবাণু কি করবে? সে চাইবে কি তার কৌশল চেঞ্জ করে দেবে, তার চেহারা, তার সবকিছু চরিত্র চেঞ্জ করে সে কি করতে চাইবে? সে একটা তার বডির চারপাশে একটা লেয়ার তৈরি করে ফেললো, যাতে তাকে মেরে ফেলতে না পারে এই অ্যান্টিবায়োটিক দ্বারা। তো তখন কি হবে?
যদি ব্যাকটেরিয়াটা বুঝতে পারে যে এই ধরনের অ্যান্টিবায়োটিক তাকে মেরে ফেলতে চাচ্ছে, এবং সে যদি বুঝতে পারে যে এই ধরনের অ্যান্টিবায়োটিককে মারার জন্য তার শরীরের চারপাশে একটা লেয়ার তৈরি করা দরকার, তখন কিন্তু সে একটা লেয়ার তৈরি করে এই অ্যান্টিবায়োটিকের প্রতি কি হবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। এই অ্যান্টিবায়োটিকে কি রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন কি অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে? ওষুধ অ্যান্টিবায়োটিক দিলে ওষুধ কাজ করবে না। তখন কি হবে, এই মানুষ রেজিস্ট্যান্স হবে না, হবে কি ওই অ্যান্টিবায়োটিক ওই জীবাণুর প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাবে না। বুঝতে পারছেন? মানুষ কি রেজিস্ট্যান্ট হবে? হিউম্যান কিন্তু রেজিস্ট্যান্ট হবে না। রেজিস্ট্যান্ট কি হবে? ওই জীবাণুটা, এই জীবাণুটা এই অ্যান্টিবায়োটিকের দ্বারা রেজিস্ট্যান্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? মানুষ কিন্তু রেজিস্ট্যান্ট হয় না, রেজিস্ট্যান্ট হয় হচ্ছে এই জীবাণুটা যদি বুঝে যায় যে এই ধরনের অ্যান্টিবায়োটিক আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আর সে তার চরিত্র চেঞ্জ করে সে একটা কাভারিং দিয়ে সে কি করবে, এই অ্যান্টিবায়োটিক হাজার দিলেও এই জীবাণু আর মরবে না, মানে রেজিস্ট্যান্ট। তার মানে কি এই অ্যান্টিবায়োটিকের প্রতি এই জীবাণুটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্ট হয়ে গেলে কি হলো, এই ওষুধ আর কাজ করবে না। তখন আপনি এই জন্য কি হবে, এই অ্যান্টিবায়োটিক তখন আমরা কি করব, আমরা কি করি, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, কালচারাল সেন্সিটিভিটি টেস্ট করি। কিভাবে? এইখানে মনে করেন একটা ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, এই ধরনের আমরা ও যে জীবাণুটা ব্যাকটেরিয়াটা এই যে জীবাণুটা আমরা দিয়ে দিলাম স্যাম্পল কালেকশন করে, হ্যাঁ সিরামটা দিয়ে দিলাম, আর এই অ্যান্টিবায়োটিকটা আমরা দিয়ে দিলাম। দেখবো যে যদি দেখি যে না এই অ্যান্টিবায়োটিক দ্বারা এই অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, কোনো পরিবর্তন নাই, তখন বুঝবো কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো অন্য কোনো যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আমরা দেখি যে না এখানে 2টা 3টা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এইটাতে কাজ করতেছে, পরিবর্তন লক্ষণ করা গেছে, তখন এইটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, মনে করেন যে এটা মনে করেন যে অ্যামক্সিসিলিন, এটা মনে করেন ডক্সিসিক্লিন, হ্যাঁ, এটা মনে করেন জেন্টামাইসিন, এটা মনে করেন এজিথ্রোমাইসিন। হ্যাঁ, দেখলেন যে এই 3টা দ্বারা কাজ করতেছে না, মানে রেজিস্ট্যান্ট হয়ে গেছে না, স্যাম্পল নেওয়ার পর একই প্লেটে আপনি সবগুলো অ্যান্টিবায়োটিক দিবেন, সবগুলো পার্ট করে, তখন দেখা গেল যে এজিথ্রোমাইসিন একমাত্র যে কাজ করবে, তাহলে এইটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য আপনার কি, হ্যাঁ, গভীর মানে কি, এটা না জানলে তো আপনার চিকিৎসাই হবে না। এটা না বুঝলে, এটা জানা গেলে তো চিকিৎসা হবে না। আপনি যদি বলেন যে না ম্যাডাম কি ওষুধ দিছে কাজ করে না, কাজ না করার কারণ হচ্ছে এটা, হ্যাঁ, এই জন্যই অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিতে হবে। কিন্তু এটা টেস্ট করে দিলে ভালো, তাহলে কিন্তু বারবার চেঞ্জ করা লাগে না। এখন মনে করেন 2টা 3টা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার ওর চলে গিয়ে ট্রিটমেন্ট করেও কাজ হচ্ছে না, জীবাণু মারা যাচ্ছে না, তাহলে এটা টেস্ট ছাড়া বুঝবেন যে স্পেসিফিক কোন জীবাণুটা দ্বারা কোন অ্যান্টিবায়োটিক দ্বারা কাজ করবে, বুঝবেন? হ্যাঁ, এই জন্য অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা একের পর এক অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু আসলে রোগ জীবাণু মরতেছে না বা রোগ দমন হচ্ছে না। মানুষেরটা তো টেস্ট করে, কিন্তু গরু মুরগিরটা করে না। গরু মুরগিটা করতে হবে, আস্তে আস্তে মানসিকতা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আছে আছে আছে, না না আছে আছে আছে, ল্যাব টেস্ট আছে, হ্যাঁ সব করা যায়। এটা বলে কালচারাল অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, এটাকে বলে কালচারাল সেন্সিটিভিটি টেস্ট। মাধুর ভাই কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বুঝতেছেন? এখন আমরা শিখবো যে মাইক্রো অর্গানিজম গুলো কি কি। মাইক্রো অর্গানিজম গুলো কি কি? আমরা কি সব জীবাণু দেখতে পাই? আমরা কি জীবাণু দেখতে পাই? না না, আমরা কখনোই জীবাণু দেখতে পাই না। যে জীবাণুকে আমরা দেখতে পাই না এটাকে কি বলে? মাইক্রো অর্গানিজম। হ্যাঁ হ্যাঁ, আমরা যে জীবাণুকে দেখতে পাই না কিন্তু আমাদের রোগ সৃষ্টির কারণ ঘটায় সেই জীবাণুকে কি বলে? মাইক্রো অর্গানিজম। এগুলোকে কি দিয়ে দেখতে হয়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। হ্যাঁ, এই মাইক্রোস্কোপ দিয়ে এই জীবাণুগুলোকে দেখতে হয়। এই জীবাণুগুলো কি কি জীবাণু হতে পারে? এটা কোনটা বাবা? টেস্ট, কালচারাল সেন্সিটিভিটি টেস্ট, ঠিক আছে?
কালচারাল সেন্সিটিভ টেস্ট এরকম, এখানে থাকবে স্যাম্পল, স্যাম্পলের সিরাম, তাই না? স্যাম্পল সিরাম এখানে, এটা মনে করেন যে অ্যামক্সিসিলিন, তাই না? এটা মনে করেন জেন্টামাইসিন, এটা মনে করেন যে টাইলোসিন, এটা মনে করেন ইরাইথ্রোমাইসিন, এটা মনে করেন সিপ্রোসিন, এটা মনে করেন এজিথ্রোমাইসিন, ঠিক আছে? যেটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে সেটা কি এটা কি কাজ করবে না। বুঝছেন? এরকম আসবে, টেস্ট দেখলেই বুঝবেন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। পজিটিভ হলে কি সেন্সিটিভ, তাই না? আর নেগেটিভ হলে কি সেন্সিটিভ, নন সেন্সিটিভ, ঠিক আছে? দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে জীবাণু কি গুলো, মাইক্রো অর্গানিজম গুলো কি কি আমরা পাই? ব্যাকটেরিয়া, আর কি ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলো। তাহলে ব্যাকটেরিয়া কি, এটা হলো ওয়ান সেলুলার, তাই না? এক কোষী প্রাণী। হ্যাঁ, এটা নিউক্লিয়াস কি সুগঠিত নয়, ঠিক আছে? সুগঠিত নয়, নিউক্লিয়াস কি সম্পূর্ণ নয়। তারপর আর ফাঙ্গাসটা কি এক কোষী এবং বহুকোষী, তাই না? আর প্রোটোজোয়া হচ্ছে কি এক কোষী, মানে ওয়ান সেল, ঠিক আছে? এদের সেলের আবরণে একটা আবরণ থাকে, পর্দার মতো থাকে ভিতরে, এবং এর কোনো নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। আর প্রোটোজোয়া কি, প্রোটোজোয়া হচ্ছে পরজীবী, পরের উপর নির্ভর করে বাস করে, পরের থেকে কি করে খাদ্য শোষণ করে, পরের থেকে কি খাদ্য শোষণ করে। এখন আমরা শিখবো মাইক্রোস্কোপ কি। এটুকু জানেন বুঝেন, এগুলো তো সিম্পল জিনিস, তাই না? মানে সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু নিউক্লিয়াসটা সম্পূর্ণ, একটা নিউক্লিয়াসে যা যা থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, যা যা থাকে, এগুলো পরিপূর্ণ থাকে না। নিউক্লিয়াস, পর্দা, এগুলো পরিপূর্ণ থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মাইক্রোস্কোপ কি? মাইক্রোস্কোপ একটা কি অণুবীক্ষণ যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে ছোট ছোট জীবাণুগুলোকে শনাক্ত করা যায় বা আইডেন্টিফিকেশন করা যায়, দেখা যায় যে কোনটা কোন জীবাণু, এটা ব্যাকটেরিয়া না ভাইরাস না প্রোটোজোয়া না হচ্ছে আপনার ফাঙ্গাস, এগুলোকে এদের দেখে হ্যাঁ আইডেন্টিফাই করা যায়। কারণ কি এই ছোট ছোট জিনিসগুলোকে বড় আকারে দেখানো হয়, রেজুলেশন করে, তাই না? বড় আকারে দেখানো হয়, দেখা যায়। মাইক্রোস্কোপের গঠন সম্পর্কে বলতে হবে, জানতে হবে না, শিখে নেবেন। এই যে মাইক্রোস্কোপ, ওটা শিখে নেবেন। ব্যাকটেরিয়া, এখন আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে শিখবো। তারপর আপনারা শিখে নিতে পারেন। দেখেন লেন্স কোনটা, হেড কোনটা, আর্ম কোনটা, মেকানিক্যাল স্টেজ, কোর্স স্টেজ, ফাইন স্টেজ, দেখছেন ছবিতে? দেখেন বেস নিচে, হ্যাঁ ওটা মাইক্রোস্কোপ দেখলে বুঝবেন, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি ব্যাকটেরিয়া হচ্ছে এক ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র কি অণুজীব, তাই না? ক্ষুদ্র এক কোষী, হ্যাঁ অণুজীব, তাই না? এদের কি সাইটোপ্লাজম আছে,
নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে। সুগঠিত নয়, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখানো যায় না। তাহলে ব্যাকটেরিয়া কি কি ধরনের আছে? কক্কাস আর কি বেসিলাস। বেসিলাস হচ্ছে দণ্ডের মতো, আর কক্কাস হচ্ছে কক্কায়ের মতো, বড় ছোট 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 ছোট। হ্যাঁ হ্যাঁ, এই যে কক্কাস। কক্কাস পপুলার প্লুরাল কি? কক্কাই। প্লুরাল হচ্ছে কক্কাই। বেসিলাস আর হলো বেসিলাই। বেসিলাই, তাই না? কক্কাই কি? প্লুরাল। প্লুরাল, হ্যাঁ প্লুরাল। প্লুরাল মানে বহুবচন, আর কক্কাস হচ্ছে একবচন। কক্কাই হচ্ছে বহুবচন। ব্যাকটেরিয়া কয় ধরনের হয়? দুই ধরনের। কক্কাস, কক্কাস দেখতে কি? গোলাকার, আঙ্গুরের মতো। আঙ্গুরের থোকা দেখেছেন? হ্যাঁ, ওরকম। এই যে এগুলো এরকম আঙ্গুরের থোকার মতো থাকে। ক্লাস্টার ফর্ম বলে এটাকে। এটাকে বলে কি? ক্লাস্টার ফর্ম। আবার চেনের মতো থাকে। হ্যাঁ, আবার চেনের মতো থাকে। এগুলা কি? কক্কাস। কক্কাস, হ্যাঁ। এটা ক্লাস্টার ফর্মেও থাকে, চেইন ফর্মেও থাকে। ক্লাস্টার মানে কি? এই যে এরকম, আর চেইন হচ্ছে এটা ক্লাস্টার ফর্ম। চেইন ফর্ম। আমার কক্কাস কয় ধরনের? দুই ধরনের। স্ট্রেপ্টোকক্কাস, যে কমন কমন। এগুলো কিন্তু সবসময় আমাদের শরীরের সাথে বসবাস করে। স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্ট্রেপ্টোকক্কাস 4 ধরনের। স্ট্রেপ্টোকক্কাস, আরেকটা কি? স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস। এগুলো কিন্তু আমাদের আমরা 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 আমাদের সাথে কিন্তু এগুলো বসবাস করে সবসময়। কারণ আপনি যতই ওয়াশ করেন, যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, হ্যাঁ, এই স্ট্রেপ্টোকক্কাস স্টেফাইলোকক্কাস থাকবেই থাকবেই থাকবে, ঠিক আছে। যখন মাত্রা অতিরিক্ত বংশবৃদ্ধি করে, কেউ নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, জীবাণুনাশক স্প্রে না করে, অথবা এগুলো মেনটেন না করে, হ্যাঁ, বায়োসিকিউরিটি, তখন এগুলো বংশবৃদ্ধি করে রোগ করা। এবং এগুলো হচ্ছে আপনার ওই যে ইনফেকশনের ওই জায়গায় কি পুঁজ হওয়ার জন্য দায়ী। পুঁজ, কোষ পাঁচটা পুঁজ হওয়ার জন্য দায়ী। বুঝতে পারছেন? এসএসটিআই, স্টেফাইলোকক্কাস হচ্ছে এসএসটিআই। স্টেফাইলোকক্কাস হচ্ছে এসএসটিআই। এটা হলো যে রোগের নাম এসএসটিআই, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হ্যাঁ, নিউমোনিয়া করে। এটা কি রোগ? রোগের নাম বলছে, হ্যাঁ, নিউমোনিয়া করে। তারপর আরেকটা আছে কি? গনোকক্কাস। আরেকটা আছে গনোকক্কাস অথবা নিসেরিয়া গনোরিয়া। গনোরিয়া এটা কিন্তু জনরোগ। এটা কি বলে? যৌনরোগ। হ্যাঁ, যৌনরোগ। যৌনরোগ, যে ব্যক্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের কিন্তু যৌনাঙ্গে বা কি বলে, জননতন্ত্রে কি হয় আপনার? হচ্ছে লেগে এই রোগ হয়। এই স্ট্রেপ্টোকক্কাস দ্বারা ইনফেকশন হয়। এই যে গনোকক্কাস, হ্যাঁ, নিসেরিয়া গনোকক্কাস, এটাকে বলে এই গনোকক্কাস জাতীয় জীবাণু দ্বারা আক্রান্ত হলে এই যৌন রোগটা হয়, মানে গনোরিয়া হয়, ঠিক আছে। নিসেরিয়া গনোরিয়া, জীবাণুর নাম হচ্ছে নিসেরিয়া গনোরিয়া, GUTI, বুঝছেন? GUTI, রোগের নামটা বলে রাখেন, GUTI, ঠিক আছে। আরেকটা কি হয়? মেনিনজাইটিস। এটা হলো মেনিনজোকক্কাইসিস। এটা কি ব্রেনের রোগ? ব্রেন,
মেনিনজাসে আক্রান্ত করে। ব্রেন হচ্ছে ব্রেনের আরেক পার্টের নাম হচ্ছে মেনিনজাস, ঠিক আছে? মেনিনজাইটিস। আমরা বলি না মেনিয়া মেনিনজাইটিস, ব্রেনে যদি আক্রান্ত হয় মেনিনজাইটিস, ব্রেনে যদি ড্যামেজ হয় বা ব্রেনে যদি এই রোগের জীবাণু সংক্রমণ হয়, তখন কিন্তু ও কি করবে, বিভিন্ন ধরনের সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হবে। না, অ্যাবনর্মাল অ্যাবনর্মালিটি চেক করবে। হ্যাঁ হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলতে থাকবে, মেনিনজাইটিস হয়। তারপর হচ্ছে যে লেমনেস হতে পারে, প্যারালাইসিস হতে পারে, তাই না? পক্ষাঘাত হতে পারে, পক্ষাঘাত হতে পারে, প্যারালাইসিস হতে পারে। দেখবেন যে হ্যাঁ, দেখবেন যে মুরগি অনেক সময় প্যারালাইসিস হয় না, মুরগির ব্রেন মেনিনজাইটিস হতে পারে। এখন বেসিলাস, তারপর স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, গোনোকক্কাস, মেনিনজোকক্কাস, এগুলো শিখলাম। মেনিনজোকক্কাস হচ্ছে ব্রেনের রোগ, মেনিনজাইটিস, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস বা ব্রেন, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, ব্রেনটাকে বলে আমরা মেনিনজাইটিস। তারপর গোনোকক্কাস, যেটা হলো জেনিটাল রোগ, যৌন রোগ, এটাকে বলে গোনোকক্কাস। এই কক্কাস জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এখন আমরা বলবো বেসিলাস। বেসিলাস হচ্ছে দণ্ডের মতো, এই যেরকম দণ্ড, ঠিক আছে? দণ্ডের মতো রোগ জীবাণু দেখা, বুঝছেন? দণ্ডের মতো দেখা যায়, বুঝছেন? এরকম। এরকম আবার চেন আকারও হতে পারে, ক্লাস্টার বর্ণ হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, লম্বা আকৃতির চেন আকারও হতে পারে, ক্লাস্টার বর্ণ হতে পারে, বুঝতে পারছেন? হুম। হ্যাঁ, বেসিলাস অ্যানথ্রাসিস, এটা তো জানেনই। কি রোগ করে বলেন? বেসিলাস অ্যানথ্রাসিস অ্যানথ্রাস করে, অ্যানথ্রাস তরকা, তরকা রোগ করে। বেসিলাস অ্যানথ্রাসিস জীবাণুর নাম হচ্ছে বেসিলাস অ্যানথ্রাসিস, বেসিলাস গ্রুপে, কিন্তু বেসিলাস অ্যানথ্রাসিস এই রোগ, এটা হচ্ছে বেসিলা অ্যানথ্রাস রোগ করে, তরকা রোগ করে। হ্যাঁ, আর এটা হচ্ছে বেসিলাস সিরিয়াস, বেসিলাস সিরিয়াস, এটা হচ্ছে কি করে, ফুড পয়জনিং এর জন্য দায়ী, তাই না? এগুলো যেহেতু একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পরীক্ষা, তাই না? ছোট, খালি চোখে দেখা যায় না, এদেরকে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে দেখতে হয়। আর এটা কি, বেসিলাস মেগাটেরিয়াম, এটা হচ্ছে ব্রেনে অ্যাবসেস করে, ব্রেনে পোড়া করে, ব্রেন অ্যাবসেস, ব্রেনের পোড়া রোগের জন্য দায়ী। ব্রেন পোড়া 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 আছে না, অ্যাবসেস, অ্যাবসেস পোড়া 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 পোড়া, অ্যাবসেস বা পোড়া, ব্রেন অ্যাবসেস করে। মেগাটেরিয়াম, মেগাটেরিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেন অ্যাবসেস রোগের জন্য দায়ী। আরেকটা কি, ভিব্রিও কলেরা, কলেরা রোগের জন্য দায়ী, ভিব্রিও কলেরা। এখন এটা কন্ট্রোল হয়ে গেছে না, ভিব্রিও কলেরা, কলেরা রোগের জন্য। কলেরা কিন্তু এখন একসময় কি মহামারী রোগ হিসেবে ছিল, মানে এক গ্রামে যদি দেখা দিত তাহলে একেবারে সব এই কলেরা রোগে মারা যেত। কারণ কি, তখন উন্নত চিকিৎসা ছিল না, বা চিকিৎসা পদ্ধতি মানুষ জানতো না, যে কারণে কি করে, হ্যাঁ না, চিকিৎসা পদ্ধতি জানা ছিল না, বা ওই জীবাণু সম্পর্কে ওদের কোনো মানুষের কোনো ধারণা ছিল না। যখন জীবাণু সম্পর্কে ধারণা আসছে, তখন কলেরার চিকিৎসা নেওয়া হলো, টিকা নেওয়া হলো, ধীরে ধীরে এই রোগটা চলে গেছে। এই জীবাণুটা কি এখন আর পরিবেশে তেমন ভাবে অ্যাক্টিভ নাই, পরিবেশে কিন্তু তেমন ভাবে অ্যাক্টিভ আছে, কিন্তু অ্যাক্টিভ নাই আগে যেভাবে মরক আকারে হয়েছে। কারণ কেন, সচেতনতার কারণে। এটা কেন ডেভেলপ করছে, সচেতনতার কারণে।
কারণ মানুষ জানে যে এই রোগ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, টিকা দিতে হবে, তাই না? এই এই মানুষের ভিতরে এই সচেতনতা ডেভেলপ করার কারণে মানুষ আস্তে আস্তে যখন এই স্যানিটাইজেশন পদ্ধতি ইউজ করা শিখলো, বাথরুম ইউজ করা শিখলো, হ্যান্ড ওয়াশ করা শিখলো, তখন মানুষের তখন এই জীবাণুগুলা কি আর আর ওইভাবে বংশবৃদ্ধি করতে পারলো না। ঠিক আছে? ভিব্রিও কলেরা এবং স্পাইরোকেটিস। মাঝে ভাই মাঝে মাঝে নক করেন, বুঝতেছেন কিনা বা বুঝতেছেন কিনা, নাহলে তো বুঝবো না আছেন কিনা। হ্যাঁ, তাহলে একটা ব্যাকটেরিয়ার কি কি থাকে? এখানে তো দেখা যাচ্ছে অনেক বড়, আসলে তো অনেক বড় না, মাইক্রোস্কোপে দেখার পরে বড়। হ্যাঁ, এটা গেলে কি, এটা সেল ওয়াল থাকে, একটা কি থাকে, সেল ওয়াল। আর ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম। তাহলে মাইক্রোপ্লাজমের কি থাকে, কোষের চারপাশে কি করে, এটা একটা এককোষী জীব, এককোষী প্রাণী না, এককোষী, এককোষী, তাই না, এককোষী। তাহলে এই এককোষী যে ইয়াগুলা, জীবগুলা কি, জীবাণুগুলা হচ্ছে কি, বাইরে থাকে একটা সেল ওয়াল আর ভিতরে থাকে সাইটোপ্লাজম, এর ঝিল্লি। ঠিক আছে? না, কালার না তো, এই যে ফটোকপি থেকে ফটোকপি করে। কোথায় পেলেন? না, এটা ফটোকপি থেকে ফটোকপি করা তো। ওটা আপনারা দেখে নিন নাকি, সাইটোপ্লাজম। এগুলো এত কিছু শেখা লাগবে না, ঠিক আছে, ধারণা। হ্যাঁ, এত কিছু মাথায় মনে থাকবে না। এটা হলো ক্যাপসুল, তাই না, এটা হলো ক্যাপসুল। এই ভিতরে আছে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এরপর আছে প্লাজমা মেমব্রেন, যেটুকু জানা দরকার, তাই না। হ্যাঁ, রাইবোজোম থাকে, রাইবোজোম। ঠিক আছে, মেসোজোম, প্লাজমিড, নিউক্লিয়েট। এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস, পরিপূর্ণ নিউক্লিয়াস না, এই জন্য এখানে কি বলছে, নিউক্লিয়েট, তাই না। যেহেতু পরিপূর্ণ নিউক্লিয়াস নয়, মানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, এই জন্য এর নাম কি, নিউক্লিয়েট। নিউক্লিয়েট, ঠিক আছে, নিউক্লিয়েট। ডিএনএ, ঠিক আছে, ডিএনএ। ডিএনএ, রাইবোজোম হচ্ছে আরএনএ। শুধু এইটুকু শিখলে হবে। আরএনএ, আরএনএ রাইবোজোম যে এনজাইম আর কি, মেটাবলিক কাজ করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মেসেঞ্জার, হ্যাঁ, মেটাবলিক কাজ, ব্যাকটেরিয়ার মেটাবলিক কাজ করে। হ্যাঁ, আরএনএ, ডিএনএ, জিন, এটাকে বলে জিন, জিন, ঠিক আছে। আরএনএ, ডিএনএ, এটা হলো জিন, ব্যাকটেরিয়ার জিন, যেটাকে আপনাকে বংশ পরস্পরে বংশবৃদ্ধি হয়, বংশ পরম্পরায় বংশবৃদ্ধি হয়। তাহলে রাইবোজোমে থাকে রাইবোজোম, পলিজোম। পরে অংশ, ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে কি কি থাকে, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম শিখলাম না ভিতরে, এই সাইটোপ্লাজমে তো দেখাই দিলাম, রাইবোজোম থাকে, তাই না, নিউক্লিয়েট থাকে, তারপর ইয়া থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে। তাহলে ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে কি কি থাকে, রাইবোজোম। রাইবোজোম কি, এটা একটা প্রোটিন, তাই না। হ্যাঁ, হ্যাঁ, প্রোটিন।
আর পলিজম থাকে এবং বিভিন্ন প্রকার কণিকা থাকে, তাই না? বিভিন্ন প্রকার কণিকা থাকে। কণিকা মানে হচ্ছে মলিকিউলস। মলিকিউলস, হ্যাঁ মলিকিউলস। কণিকা মানে হচ্ছে মলিকিউলস। কই গেল? হারিয়ে গেল। মলিকিউলস। নিউক্লিয়াসের জায়গায় কি থাকে? একটা ডিএনএ থাকে, যেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়েট। হ্যাঁ হ্যাঁ, একটা কি থাকে? ডিএনএ থাকে। নিউক্লিয়াসের জায়গায় কি একটা ডিএনএ থাকে, মানে জিন। ঠিক আছে? আর কোন কোন ব্যাকটেরিয়া কি ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা, ফ্লাজেলা, ফ্লাজেলা থাকে। এই যে ইয়াগুলো আছে না ব্যাকটেরিয়া, এই যে এই যে এগুলো এগুলো হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে? এই যে দাড়ির মতো যেগুলো ফ্লাজেলা থাকে। ঠিক আছে? কোন কোন ব্যাকটেরিয়া কি ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা মানে কি লেজের মতো, লেজের মতো এরকম। বুঝতে পারছ? ফ্লাজেলা কি কোষ প্রাচীরের বাইরে থাকে। এটা যদি কোষ প্রাচীর হয়, এটা বাইরে থাকে ফ্লাজেলা। হ্যাঁ, এই ফ্লাজেলা দ্বারা কি করে? ওরা মুভমেন্ট করতে পারে। ব্যাকটেরিয়া গুলো কি হ্যাঁ মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, হাত পা। ব্যাকটেরিয়া চলাচলে ফ্লাজেলা সহায়তা করে। হয়ে গেল। কেটে ফেলো কেন? না বলো ভাই, তার দরকার ট্রিটমেন্ট। ব্যাকটেরিয়া যেটা শিখে কি করবে? ব্যাকটেরিয়া শিখে কি করবে? ট্রিটমেন্ট দরকার। কোনো কোনো হ্যাঁ ব্যাকটেরিয়া গুলো অল্প অল্প করাচ্ছি, বেশি না। তাহলে ভাষা 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 জেনে রাখেন আর কি। ব্যাকটেরিয়া গুলো স্পর তৈরি করে। স্পর কি দেখেন? এটা 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 বোঝার আছে, তাই না? প্রতিকূল পরিবেশে প্রোটোপ্লাজমকে এক জায়গায় জমা করে গৃহাকৃতি ধারণ করলে তাকে বলে স্পোর। মনে করেন যে ব্যাকটেরিয়া কি বংশবৃদ্ধি করবে না? বংশবৃদ্ধি করলে কি ওই ডিমগুলো আছে না, ব্যাকটেরিয়া যে ডিমগুলো, মানে পরিপূর্ণ ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হওয়ার আগের স্টেপ। এবং প্রকৃতিতে সে কি করবে? টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। বংশবৃদ্ধি করার আগ পর্যন্ত তাকে কি প্রকৃতির পরিবেশে টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য কি করে? এই ব্যাকটেরিয়া এরকম গোলাকৃতি ধারণ করে। ঠিক আছে? গোলাকৃতি ধারণ করে এর কি করে? ভিতরে কি প্রোটোপ্লাজম। এই ভিতরে কি প্রোটোপ্লাজম, ভিতরে যে অংশটা তার নাম থাকে, তার নাম কি প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে প্রোটেক্ট রাখে, যেটা কি আপনার পরবর্তী বংশবৃদ্ধি করবে, ভেঙে বংশবৃদ্ধি করবে। মুন্সি ব্যবস্থা বেঁচে থাকার জন্য এই অবলম্বন ক্রিয়েট করে। ঠিক আছে? মানে আপনি ব্যাকটেরিয়ার তো ডিমগুলো তো বেঁচে থাকবে না, তাই না? প্রকৃতি কি বেঁচে থাকবে? এখানে মনে করেন যে অনেক তাপ আছে, চাপ আছে, তারপরে চলে পরিবেশগত অনেক হ্যাজার্ড আছে, তাই না? এটিকে রাখতে হবে না। তখন ওরা একটা কাভার দিয়ে এই প্রোটোপ্লাজমকে, মানে মূল প্রাণ যেটাকে বলে, হ্যাঁ প্রোটোপ্লাজমকে ওরা একটা কাভার দিয়ে ওই মাটিতে পানিতে টিকে থাকে। বুঝতে পারছেন? বেঁচে থাকে। কোন এটাকেই বলা হয়েছে যে প্রতিকূল পরিবেশে প্রোটোপ্লাজমকে এক জায়গায় জমা করে গোলাকৃতি ধারণ করে, এটাকেই বলে স্পোর। বুঝতে পারছেন? প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ওরা প্রোটোপ্লাজমকে এক জায়গায় জমা করে গোলাকৃতি যে ধারণ, সেটাকে বলে বলতে স্পোর। মানে মানে কি স্পোর হিসাবে ওরা প্রকৃতির মাঝে বেঁচে থাকে। হ্যাঁ, গুড। মাটিতে, পানিতে, হ্যাঁ গাছে, ঘাসে, পাতায়। ঠিক আছে? এই ব্যাকটেরিয়া এরকম অবস্থাকে কি বলে? স্পোর। এই অবস্থায় কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায় না। এটা কি হয়? এই প্রক্রিয়া কিন্তু ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়া মামলাটা একদম বন্ধ থাকে। এই সময় তো কোনো কাজ করবে না, বংশবৃদ্ধি বা বিপাক কোনো কাজ করবে না। বংশবৃদ্ধি তখনই করবে যখন সে কোনো উপযুক্ত হোস্ট পাবে।
হোস্ট পাবে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, এদেরকে যখন অ্যাটাক করবে বেঁচে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বংশবৃদ্ধি করবে। তখন যখন হোস্ট পাবে তখনই সে বিপাক্রিয়া কাজ করবে, আর নাহলে কি বিপাক্রিয়া কাজ বন্ধ থাকবে, মানে বংশবৃদ্ধি বন্ধ থাকবে। হ্যাঁ, এখন এই ব্যাকটেরিয়ার স্পোর কয় ধরনের? স্পোর হচ্ছে 2 ধরনের। ক্লস্ট্রিডিয়াম আর হচ্ছে বেসিলাস। ক্লস্ট্রিডিয়াম আর কি বেসিলাস, তাই না? হ্যাঁ, এই 2 ধরনের কি স্পোর মাটিতে পাওয়া যায়, তাই না? ক্লস্ট্রিডিয়া ঘনভুক্ত আর হচ্ছে বেসিলাস ঘনভুক্ত। এদেরকে সহজে কি ধ্বংস করা যায় না। তার মানে কি এরা যুগে 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 প্রকৃতিতে এই স্পোর আকারেই টিকে আছে, যার জন্য প্রকৃতি থেকে এরা কখনোই ধ্বংস হয়ে যায়নি। যেমন ভিব্রিও কলেরা, এটা কিন্তু প্রকৃতি থেকে কমে গেছে, খুবই কম, মানে কমে গেছে, সাধারণত এফেক্টেড হয় না। কলেরা রোগে খুবই কম মানুষ এফেক্টেড হয়, কিন্তু ক্লস্ট্রিডিয়া, বেসিলাস এগুলা কিন্তু সব সময় আছে। ফুড পয়জনিং ক্ষেত্রে দেখবেন যে এইগুলা দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে। এদেরকে কি সহজেই ধ্বংস করা যায় না। এই কোন ধরনের জীবাণু সবচেয়ে বেশি প্রকৃতিতে টিকে আছে? ক্লস্ট্রিডিয়াম আর বেসিলাস। বেসিলাস, কারণ কি এদের কি স্পোর আছে, স্পোর করার ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা। হ্যাঁ, স্পোর করা, হ্যাঁ, মাটির স্পোর হিসেবে মাটিতে টিকে থাকার ক্ষমতা আছে। এই জন্য এদেরকে কি সহজে ধ্বংস করা যায় না। হ্যাঁ হ্যাঁ, মাটিতে, লোহা, লক্করে, আপনার ধাতুতে, সব জায়গায় কি একটা অবলম্বন নিয়ে কি টিকে থাকে। স্পোর হিসাবে টিকে আছে কে কে? ক্লস্ট্রিডিয়া আর হচ্ছে বেসিলাস। উনি চলে গেছে, দেখেন তো, জিজ্ঞেস করেন তো কোনো প্রবলেম হলো কিনা, মোবাইল বন্ধ হয়ে গেল নাকি কি বন্ধ হয়ে গেল? ও আচ্ছা, তাহলে ক্লস্ট্রিডিয়া স্পিসিস, ক্লস্ট্রিডিয়া গুলো স্পোর গুলো কি 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 জীবাণু? ক্লস্ট্রিডিয়ার ব্যাকটেরিয়া গুলো কি কি নামে আছে, তাই না? কি কি? টিটানি মানে টিটানাস রোগ করে না, ধনুষ্টঙ্কার, ওই রোগের জন্য দায়ী ক্লস্ট্রিডিয়াম টিটানি। ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী কোন জীবাণু? ক্লস্ট্রিডিয়াম টিটানি। সংক্ষেপে লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে টিটানাস। টিটানাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী টিটানাস। এই জন্য কি হয়? টিকা দিতে হয়, হ্যাঁ, পোস্ট এক্সপোজার অথবা প্রি এক্সপোজার টিকা দিয়ে রাখতে হয়, যাতে টিটানাস রোগে মারা না যায়। টিটানাস রোগ হলে কিন্তু মানুষ মারা যায়, সেপ্টিসিমিয়া থেকে তো মারা যায়। এই যেমন, হ্যাঁ হ্যাঁ জি, টিটানাস রোগে মারা যায়। যেমন বাচ্চা যদি ওই যে সিজারের সময় যদি যন্ত্রপাতি থেকে এই টিটানাস স্পোর আসে, তখন কি হবে? ওই বাচ্চা কিন্তু মারা যায়, টিটানাস রোগে মারা যাবে, শাক পা শক্ত হয়ে যাবে, খিচুড়ি হবে, মারা যাবে। এই জন্য মাকেও দেওয়া হয়, যাতে বাচ্চা টিটানাস স্পোর দ্বারা আক্রান্ত না হয়। ওই ধাতু, কারণ অপারেশনের সময় মাকে দেওয়া হয় কি, মানে কি, যাতে বাচ্চা ম্যাটারনাল অ্যান্টিবডি পায়। এটাতে টিটানাস হয়, জি 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 জি, যে কোনো ধাতু, অ্যালুমিনিয়াম, তার কাটা, এগুলো থেকে কি হয়, এগুলা হ্যাঁ, এই ক্লস্ট্রিডিয়াম টিটানির স্পোর থাকে। এই জন্য মাকে যদি দিয়ে রাখা হয়, মাকে গর্ভাবস্থায়, হ্যাঁ, মাকে যদি দিয়ে, তাহলে মা থেকে বাচ্চা কি, বেবি কি ম্যাটারনাল অ্যান্টিবডি পাবে। অ্যান্টিবডি এখনো যে সিজারের সময় যদি ওই সিজারের যন্ত্রপাতিতে যদি আপনার ওই জীবাণুগুলো থাকেও, তাহলে কি হবে? আক্রান্ত হবে না। তারপরে চলে গিয়ে আপনারা মনে করেন নাপিতের দোকানে গেলেন চুল কাটতে, কোনো জায়গায় ইনজুরি হয়ে গেল, কেটে গেল, যদি নাপিতের শরীরে যদি স্পট থাকে, তাহলে কিন্তু শরীরে ঢুকে যেতে পারে, টিটানাস হয়ে যেতে পারে। নাপিতের দোকানে গেলেও কিন্তু এই রোগ হতে পারে, এই টিটানাস রোগ হতে পারে, যে কোনো জায়গায় কেটে গেলে, হ্যাঁ, কারণ এই স্পটটা থাকবে, এটা ইনজুরির মাধ্যমে যায়।
হ্যাঁ ডিউরেশন একটা টিকা 7 দিন। মাত্র। হ্যাঁ 7 দিন 14 দিন। এজন্য তো 3 দিনের ভিতরে টিটেনাস দিতে হয় না, 24 ঘন্টার ভিতরে। একটা 2 আর 5 বছর লাগবে। কোনটা? এইটা না, আপনি বলছি ইনজুরি হলে। ইঞ্জিনিয়ার একটা দিতে হয়। ইনজুরি হলে আপনার প্রি এক্সপোজারও দিতে হবে, পোস্ট এক্সপোজারও দিতে হবে। ইনজুরি হলেও দিতে হবে, না হলেও দিতে হবে টিটেনাস। টিটেনাস দিয়ে রাখাটা কি নিরাপদ? আমরা কেন পাইছি? আমাদের মায়েরা টিটেনাস দিছে, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু তারপর আমাদের কোনো জায়গায় যদি কেটে ছেড়ে যায়, এরপর আমরা কি দেই? পোস্ট এক্সপোজার দেই। আমরা কাটা ছেঁড়া হলে আমরা কি হচ্ছে টিটেনাস ইনজেকশন, এটিএস বা টিটি দেই। টিটি ভ্যাকসিন দেই, তাই না? তারপর কি করে? আরেকটা কি পয়জনিং করে, বোটুলিজম পয়জন করে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম মানে ফুড পয়জনিং করে, তাই না? বোটুলিয়াম মানে এটা হচ্ছে একটা ফুড পয়জনিং। কিভাবে? আমাদের আমরা যদি পচা বাসি খাবারগুলো খাই ফ্রিজের, অথবা এমনি খাবার ফেলে রাখছে, ওইটা আমরা একটু পচা পচা গন্ধ হয়ে গেছে, ওই খাবারটাও খেলে কিন্তু ফুড পয়জনিং হবে। যেমন বাইরের দোকানে আমরা খাই না খাবারগুলো, দেখবেন যে অনেকের পেটে ফুড পয়জনিং হয়, সমস্যা হয়। এটা হচ্ছে এই জীবাণুর জন্য, এই জীবাণুর জন্যই দায়ী। ঠিক আছে? বোটুলিয়াম এই জীবাণুর জন্য কি দায়ী, বুঝতে পারছেন? বোটুলিয়াম এই জীবাণুর জন্য দায়ী। আরেকটা কি আছে? ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এটা হচ্ছে গ্যাস ফর্ম করে, ওই আমাদের পেটেতে কি গ্যাস ফর্ম করে ক্লস্ট্রিডিয়াম। হ্যাঁ পারফিনজেন্স আমরা অনেক সময়, বেশিরভাগ সময় দেখেন যে বাইরে খাইলে খাওয়ার সাথে সাথে কি হয়? গ্যাস ফর্ম হয়, গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে, পেটে গ্যাস ফর্ম হয়। আবার মনে করেন যে কোনো জায়গায় ওই যে ব্ল্যাক কোয়াটার আছে না, ব্ল্যাক কোয়াটার দিয়ে কি হয়? ব্ল্যাক কোয়াটার রোগ হয় না? রোগ যে বাদলা রোগ, হ্যাঁ বাদলা রোগ যে, হ্যাঁ বাদলা রোগে মাংস পচন ধরে না, তখন এই ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স দেয়, এখানে গ্যাস ফর্ম করে। বুঝতে পারছেন? গ্যাস গ্যাংগ্রিন এটাকে বলে। ওই জায়গাটাতে পচে যায় না, পচে যাওয়াটাকে কি বলে? গ্যাংগ্রিন। ওখানে কি হয়? গ্যাস ফর্ম হয়, বাদলা রোগে গ্যাস ফর্ম হয়। তাহলে আমরা কি কি শিখলাম বলেন? ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম হচ্ছে ফুড পয়জনিং করে, আর ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স গ্যাস ফর্ম করে। হ্যাঁ ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম মানে রক্তে সেপ্টিসিমিয়া করে। রক্তের কি সেপ্টিসিমিয়া করে। কোনো কারণে যদি পয়জন বেশি হয়ে যায় তখন কি হয়? হ্যাঁ বিষক্রিয়া হয়। হ্যাঁ ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম তার মানে কি? রক্তে সেপ্টিসিমিয়া মানে রক্ত দূষণ করে, যখন বাচ্চা হওয়ার পরে প্লাসেন্টা যদি গর্ভফল না পড়ে তখন কি হয়? সেপ্টিসিমিয়া হয়ে যায় না? হ্যাঁ তখন এই ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি করে। বুঝতে পারছেন? তারপর ক্লস্ট্রিডিয়াম, এরপর কি আপনার বেসিলাস অ্যানথ্রাসিস। বেসিলার স্পোরগুলো কি কি, তাই না? এখন আমরা জানবো কি বেসিলার স্পোরগুলো। বেসিলাসের স্পোরগুলো জানবো। বেসিলাস কি অ্যানথ্রাসিস, তাই না? অ্যানথ্রাসিস মানে কি? অ্যানথ্রাস জীবাণুর জন্য দায়ী। প্রকৃত যদি জীবাণুতে বেসিলাস অ্যানথ্রাসিস জীবাণু স্পোর যদি বেশি থাকে তাহলে সিজনের সময় কি এটা এফেক্টেড হবে। ঠিক আছে? মরক লেগে যায়, তাই না? তারপর এই জন্য কি হয়? স্প্রে, জীবাণুনাশক স্প্রে করা লাগে।
প্রকৃতিতে, যাতে জীবাণু মরে যায়, জীবাণু মরে যায়। তারপর ব্যাসিলাস সিরিয়াস, এটা কি গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, ঠিক আছে? এটা আমরা পচা খাবার খেলে, হোটেলের খাবার খেলে এগুলো হতে পারে, তাই না? ব্যাসিলাস, হ্যাঁ, হোটেলের খাবারগুলো খেলে সিরিয়াস গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, সিরিয়াস, CEREUS, ব্যাসিলাস সিরিয়াস কি করে? গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, মানে কি স্টোমাকে এবং ইন্টেস্টাইনে ইনফ্লামেশন করে, স্টোমাকে ইন্টেস্টাইনে কি করে? ইনফ্লামেশন করে। ইনফ্লামেশন তো বুঝেন, ইনফ্লামেশন মানে নাড়ি ভুঁড়িতে কি করে? ইনফ্লামেশন করে, ঘা করে, তাই না? ফুলাই দেয়, ফুলে যায়, ব্যথা হয়, তাই না? মিউকাস গঠিত হয়। ব্যাসিলাস সাবটিলিস, এটা হলো অপরচুনিস্টিক ইনফেকশন, মানে এটা সুযোগ পেলে এই জীবাণুটা কি করে? ইনফেকশন করে, যে কোনো জায়গায়, যে কোনো ঘা ঘুরেতে ইনফেকশন করতে পারে। হ্যাঁ, সাবটিলিস হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। ব্যাসিলাস সাবটিলিস এটা হচ্ছে যে কোনো জায়গায় মনে করেন যে ইনফেকশন হলো, কাটা ঘা হলো, ওই জায়গাগুলো থেকে ইনফেকশন, এই ব্যাসিলাস সাবটিলিস ইনফেকশন, জীবাণু কি আক্রান্ত হতে পারে। যেগুলো ইনফেকশন ঘায়ে এই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, ব্যাসিলাস সাবটিলিস দ্বারা। এগুলো কিছুই আমরা খালি চোখে দেখবো না যতক্ষণ পর্যন্ত মাইক্রোস্কোপে এক্সামিনেশন না করতে পারবো। তাহলে আমরা কি ক্লিয়ার?